নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 30শে সেপ্টেম্বর আপনারা অনেকেই লাইভ স্ট্রিমিং দেখেছেন। সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, অনেকেরই মন ভরেনি। তারা এক্সপেক্ট করেছিলেন সুপ্রিম কোর্ট আরো কিছু ডিসাইসিভ কথাবার্তা বলবে, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। দেখুন, সিবিআই যে তদন্ত ঠিকভাবে চালিয়ে যাচ্ছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট তার ইঙ্গিত দিয়েছে, এবং সিবিআই কে সুপ্রিম কোর্ট বলেনি যে এইভাবে তদন্ত করতে হবে, ওইভাবে তদন্ত করতে হবে, এইগুলো দেখেননি কেন, ওগুলো আপনাদের জেরা করা উচিত ছিল, কিচ্ছু বলেনি। অর্থাৎ তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তাতে সুপ্রিম কোর্ট মোটের উপর সন্তোষ প্রকাশ করেছে। এখন তিলোত্তমার চোখে চশমা ছিল, সেটাই সিবিআই বলছে। তখন প্রধান বিচারপতি বলছেন যে কি ঘুমানোর সময় ঘটনাটা ঘটেছে। আবার ফিরোজ এডুলজি দাবি করছেন পুলিশ বলেছিল যে তিলোত্তমার চশমা ভাঙা অবস্থায় ছিল ওই সেমিনার রুমে যেখানে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল তার পাশে। এখানে একটা পরস্পর বিরোধী বয়ান আছে, এবং সব থেকে উল্লেখযোগ্য যেটা আমার মনে হলো যে সিবিআই এমন কিছু লিড পেয়েছে বিভিন্ন লোককে জেরা করে, এবং ডাক্তাররাও প্রচুর তথ্য তাদেরকে দিয়েছে, সেইগুলোকে যাচাই করে ছানবিন করে সিবিআই কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। এখানে দুটো অ্যাসপেক্ট আছে। এক, খুনটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, একজন না একাধিকজন এই খুনের সঙ্গে যুক্ত। 3, খুন করার পর ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ কি। ফিরোজ এডুলজি আর একটা কথা বলেন যে প্রায় 22 বছর আগে চন্দন সেন বলে একজন চিকিৎসক রানাঘাট মেডিকেল কলেজে ছিলেন, তিনি খুন হয়েছিলেন ওষুধ পাচার চক্র, মানে বাংলাদেশে ওষুধ পাচার হয়ে যাচ্ছে। আপনাদের অনেকের মনে আছে যে 2001 সালেই সম্ভবত ওই আরজি করেই একজন জুনিয়র ডাক্তারের রহস্য মৃত্যু হয়েছিল। তার হোস্টেলের রুম থেকে তার সিলিং ফ্যান থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেটা খুন না আত্মহত্যা এখনো ক্লিয়ার নয়। সিআইডি তদন্ত করেছিল, কিন্তু অস্পষ্টতা আছে। সে নাকি হসপিটালের ভিতর যে যৌন চক্র চলতো সে সম্পর্কে জেনে ফেলেছিল, সেই জন্য তাকে অকালে চলে যেতে হয়েছিল। আমাদের এই তিলোত্তমাও এমন কিছু জেনেছিল, তার খেসারত তাকে তার জীবন দিয়ে দিতে হয়েছে। দেখুন, বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, জুনিয়র ডাক্তাররা বলেছেন, অন্যান্যরাও বলেছেন। ইন্দিরা জয় সিং বলেছেন সিবিআই কে 4টে নাম দেয়া হয়েছে, আরো 2টো দেয়া হবে। প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টেও সেই বিষয়ের উল্লেখ আছে। আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্ট বলবে যাদেরকে সিবিআই সন্দেহ করছে আর্থিক দুর্নীতিতে বা প্রমাণ লোপাটে বা এই খুনের কাজে, এখনো প্রমাণিত হয়নি। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বলবে, ইনস্ট্রাকশন দেবে রাজ্য সরকারকে, তারা যেন অবিলম্বে এদেরকে সাসপেন্ড করে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তারা যেন হসপিটাল প্রেমাইসেসের মধ্যে না আসে। একথা ঠিক তো, পুলিশ পৌঁছানোর আগে মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষের ফোন পেয়ে এমন কিছু লোক ওখানে চলে এসেছিলেন যাদের সেখানে থাকার কথা নয়। তারা উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ, তারা কেউ আরজি করের সঙ্গে যুক্ত নন। ক্রাইম সিনে অবাধে ঘোরাফেরা করেছেন পুলিশ পৌঁছানোর আগে, এবং তাদের অনেকেই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত। এখন সুপ্রিম কোর্ট বলল যে রাজ্য সরকার উচিত ব্যবস্থা নেওয়া, সিবিআই যদি তাদের নাম বলে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হলো যে রাজ্য সরকারের ভূমিকা কি খুব স্বচ্ছ?
পুলিশের ভূমিকা কি স্বচ্ছ? স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কি খুব স্বচ্ছ? তাহলে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর তো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। তারা কিভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সাসপেন্ড করবে? আর এরা প্রত্যেকে প্রভাবশালী। কিন্তু যে খবরটা আসছে, এখনো কিন্তু সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট বিস্তারিত বলেনি। কি বলেছে? একটা দুটো প্রশ্ন করেছে, যেমন ওই তিলোত্তমার চোখে চশমা ছিল, চশমা পরে কি কেউ ঘুমোতে যায়? প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন অ্যাসল্ট করা হয়েছিল তখন কি তিলোত্তমা ঘুমিয়েছিলেন? আবার ফিরোজ এডুলজি বলেন পুলিশের রিপোর্ট বলছে চশমা চোখে ছিল না, পাশে ভাঙা অবস্থায় ছিল। এরা পরস্পর বিরোধী বয়ান আছে। কিন্তু সিবিআই এর রিপোর্ট নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আপনাদের মনে আছে 17ই সেপ্টেম্বর যে শুনানিটা হয়েছিল, সেখানে প্রধান বিচারপতি বলেছিলেন আমরা বিচলিত বোধ করছি। আইনজীবীদের উদ্দেশ্যে বলেছিলেন আপনারা যতটা খারাপ ভাবছেন তার থেকেও অনেক খারাপ কথা আছে রিপোর্টে, সিবিআই কে সময় দিতে হবে। 14ই অক্টোবর আমার মনে হয় যে সিবিআই অনেকটা খোলসা করবে। খুনের মোটিভ কি, কোথায় হয়েছে, কারা কারা যুক্ত থাকার সম্ভাবনা, এবং খুন করে ধর্ষণ নাকি ধর্ষণ করে খুন। দেখুন, ধর্ষণ করে খুন হলে ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তির একটা বিধান আছে, কিন্তু মৃতদেহের সঙ্গে কেউ যদি ধর্ষণ করে বা সহবাস করে, সেই অপরাধের কি শাস্তি ভারতীয় ন্যায় সংহিতায় বোধহয় স্পষ্ট করে তার উল্লেখ নেই। অন্তত উল্লেখ থাকলেও আমার জানা নেই। এবং এটা যে গভীর ষড়যন্ত্র, এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এবং ইঙ্গিতটা দিয়েছে যে পরবর্তীকালে তারা সরকারি হসপিটালে, সমস্ত হসপিটালে যে দুর্নীতির চক্র চলছে বলে অভিযোগ, সেই চক্রের সুলুক সন্ধান করতে সিবিআই কে পুরো তদন্তভার দেবে। কিন্তু এই মুহূর্তে তারা দিচ্ছে না। সেটা যদি এই মুহূর্তে সিবিআই এর ঘাড়ে বর্তায়, সিবিআই এই তদন্ত শেষ করতে পারবে না। অর্থাৎ there is silver lining। এবং ধরুন করুণা নন্দী, ইন্দিরা জয় সিং, বৃন্দা গ্রোভার, তারা সওয়াল করেছেন, ঠিক আছে, কিন্তু তাদের অনেক বেশি অ্যাসার্টিভ হওয়া উচিত ছিল আমার মতে সাগর দত্তের ঘটনাটা নিয়ে। চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো কেউ কি হুমায়ুন কবিরের হুমকি দেওয়ার বিষয়টা উল্লেখ করেছিলেন? সুপ্রিম কোর্টে কিন্তু হুমায়ুন কবিরের হুমকি দেওয়ার বিষয়টা সুপ্রিম কোর্টকে অবহিত করা হয়েছিল। দেখুন, সুপ্রিম কোর্ট তো সাজা ঘোষণা করবে না, ট্রায়াল কোর্ট থেকে বিচার শুরু হবে। সুপ্রিম কোর্ট যে ন্যাশনাল টাস্কফোর্সের কথা বলেছে, আমার মনে হয় চন্দ্রচূড় সাহেব 10ই নভেম্বর রিটায়ার করবেন। তার আগে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় সড় সংস্কার কর্মসূচি চালু হচ্ছে, সেটা তিনি দেখতে চান। অনেক আইনজীবী বলছিলেন এই টাস্কফোর্সে পশ্চিমবঙ্গের প্রতিনিধি নেই। মাননীয় বিচারপতি কিন্তু সেই দাবিকে আমল দেননি, বলেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখলে সব রাজ্য থেকে এরকম দাবি উঠবে, তার থেকে যারা এক্সপার্ট, যারা এই বিষয় সম্পর্কে অবহিত, তারাই থাকুক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারাই থাকুক। সুপ্রিম কোর্ট বলেছেন যে জুনিয়র ডাক্তারদের আউটডোর ইনডোর সব ডিউটি করতে হবে। আমি এমার্জেন্সি করছি, ওটিতে যাচ্ছি, আউটডোর পেশেন্ট দেখছি না, এটা হবে না। তাদেরকে ইনডোর আউটডোর সবটাই করতে হবে। 30শে সেপ্টেম্বর গভীর রাত পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বৈঠক করেন, তারপর তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন কলেজ স্কোয়ার থেকে সম্ভবত রবীন্দ্র সদন পর্যন্ত মহামিছিল শুরু হয়ে গেছে। রাজ্য সরকার এই মিছিল হোক চাননি, কিন্তু আদালত অনুমতি দিয়েছে। এজি জানতে চেয়েছিলেন কতজন মিছিলে পার্টিসিপেট করবেন,
সংগঠকদের পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য, শামীম আহমেদ বলেছেন যে ডাক্তাররা থাকবেন ঠিক আছে, কিন্তু কত মানুষ যোগ দেবেন সেটা কি বলা যায় নাকি? মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেয় তখন কি করা যাবে? তাই মিছিল হচ্ছে এবং জুনিয়র ডাক্তাররা যে 10 দফা দাবি আবার নতুন করে তুলেছেন এবং সেই দাবি মেটানো না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতির রাস্তা থেকে সরবেন না। সেই দাবিগুলো কি? স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্য দপ্তরকে স্বাস্থ্য ক্ষেত্রের অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে। পাশাপাশি নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে। 3, প্রতিটি হসপিটাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় পদ্ধতিতে রোগীকে অন্য জায়গায় স্থানান্তর করার প্রক্রিয়া চালু করতে হবে। 4, প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে খালি বেডের সংখ্যা কত এটা ডিজিটাল মনিটর চালু করতে হবে। মেডিকেল কলেজ ও হাসপাতাল মানে কলেজ ভিত্তিক টাস্কফোর্স তৈরি করতে হবে। সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন। সিসিটিভি, ডাক্তারদের জন্য অনকল রুম, শৌচালয়, হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটন ইত্যাদি রাখতে হবে। 6, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরো বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার বদলে পুলিশ কর্মীদের দায়িত্বে রাখতে হবে মহিলা পুলিশ কর্মী। হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। 8, প্রতিটি সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি। 9, মেডিকেল কলেজ ও হাসপাতালে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেখান থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে। তার জন্য কলেজ কাউন্সিলের বৈঠক রাখতে মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হোক। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত করতে হবে। প্রথম কথা, এই তদন্ত কারা করবে? রাজ্য প্রশাসন যদি তদন্ত করে সেই তদন্তের ফলাফল কি হবে আগাম বলে দেওয়া যায়। তাহলে জুনিয়র ডাক্তারদের দাবি সনদে যে তদন্তের কথা বলা হচ্ছে, কাদের দিয়ে তারা তদন্তের দাবি জানাচ্ছেন সেটা স্পষ্ট করে বলা উচিত ছিল। দেখুন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি স্বাস্থ্য ভবনেই আছেন। একটা চেয়ারের বদল হয়েছে। নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। যেমন কলকাতার পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েল সরলেন, তার আবার প্রমোশন হলো। তাহলে নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দিলেই কাজটা হবে, নাকি আরো কোনো পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে সর্ষের মধ্যে ভূত আছে। স্বাস্থ্য ভবনের কর্তাদের অগোচরে কোনো দুর্নীতি হয়নি। এখন অনেকে ঝড় উঠেছে বলে উঠ যেমন বালিতে মুখ গুজে থাকে, এখন অনেকে মুখ গুজে আছেন। একদিন তো ঝড় থেমে যাবে, পৃথিবী তো আবার শান্ত হবে, তখন দেখবেন এই দুর্বৃত্তরা আবার বেরিয়ে উঠছে, আবার মাথা চাড়া দিচ্ছে। তাহলে জুনিয়র ডাক্তাররা যদি স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক সংস্কার চান, একে অপসারণ করতে হবে। এই দাবি না করে তারা বরং এমন কোনো পদক্ষেপ রাজ্য সরকারকে নিতে হবে বলে দাবি করুন যাতে বুনিয়াদী স্বাস্থ্য কাঠামো মজবুত হয়। একে ওকে বদলি করে সরিয়ে দিলে কিছু হবে না। তারা স্বাস্থ্য ভবনেই থাকবেন, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবেন। তাহলে জুনিয়র ডাক্তাররা কিন্তু অনড়। দেখুন, সরকার বলবো না, শাসক দল জুনিয়র ডাক্তারদের কার্যত গণশত্রুতে পরিণত করার চেষ্টা করছে। শাসক দলের বিভিন্ন স্তরের নেতারা জুনিয়র ডাক্তারদের তোপ দাগছেন। কখনো হুমায়ুন কবির, কখনো উদয়ন গুহ, কখনো ছোট বড় মেজ কুচো নেতারা। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য পরিষেবা ভাঙছে, গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, এরা গণশত্রু, এদের ডাকিয়ে দাও।
এটা কিন্তু সচেতন মুভ। মুখ্যমন্ত্রী যখন বললেন যে তিনি ছাড়া কেউ আরজি কর নিয়ে মুখ খুলবেন না, তারপরেও নানা লোক নানা রকম কথা বলছে। কারণ মুখেই তো লাগাম পরানো যায়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন সংবাদ মাধ্যমের সামনে, ঠিক আছে, কিন্তু শাসক দলের নেতারা যখন বলকাহীনভাবে ডাক্তারদের উদ্দেশ্যে কটু মন্তব্য করছেন, তখন তাদের নিরস্ত করার কোনো চেষ্টা হচ্ছে না। অর্থাৎ শাসক দলের একটা অংশ এটাকে মদত দিচ্ছে। এটা ভাবলে পরে তো অন্যায় হবে না। শাসক দল যদি আন্তরিকভাবে চাইতো যে কেউ আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে কথা বলবে না, বললেই ব্যবস্থা নেওয়া হবে, তাহলে দেখতে না এই ধরনের কথা হতো না। কিন্তু শাসক দল সেটা করছে না। অর্থাৎ ডাক্তারদের, মানুষের দুর্ভোগের জন্য ডাক্তাররা দায়ী, এই ধারণাটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সিম্পল, আর কিছু নয়। দেখুন, সুপ্রিম কোর্ট বলেছে 50% কাজও তো হয়নি, যে যে কাজগুলো তারা করতে বলেছিল সুরক্ষার জন্য। সরকার বলছে বন্যা, টেন্ডার, সেই জন্য দেরি হচ্ছে। আরে আপনি ওয়ার ফুটিং এ করলে 7 দিনের মধ্যে করতে পারতেন। প্রথম কথা, এতদিন এই বিষয়গুলো কারুর নজরে আসেনি কেন? আরজি করে মাত্র 37টা সিসিটিভি, সাগর দত্তে প্রয়োজনের তুলনায় অনেক কম, থ্রেট কালচার চলছে, চ্যাটজিপিটি গুলো পরীক্ষা, উত্তরবঙ্গ লবির মাতব্বরদের দাপাদাপি, নিয়মিত ক্লাস না করা, যে ফেল করে তাকে ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস দিচ্ছে, এই অভিযোগগুলো তো অনেকদিন ধরেই ভিতরে ভিতরে আছে। স্বাস্থ্য ভবন জানতো না, স্বাস্থ্যকর্তারা জানতেন না। এখন তারা বলছেন বন্যা আছে, টেন্ডার করতে হয়, একটু তো সময় লাগে, ডাক্তারদের সরকারের উপর বিশ্বাস রাখতে বলছেন, ধৈর্য রাখতে বলছেন। তা এতদিন আপনারা এই বিষয়গুলো জানতেন না, যে সেফটির রুডিমেন্টারি বিষয়গুলোই অনুপস্থিত। তাহলে সদিচ্ছা কি সরকারের আদৌ ছিল বা আছে? এটাই তো কোটি টাকার প্রশ্ন। তাই অক্টোবরের মাঝামাঝি সিবিআই এর পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট পেশের পর অনেক বড় সড় আলোড়ন হবে রাজ্য রাজনীতিতে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে কিন্তু সেরকম ইঙ্গিত আছে বলেই খবর, এবং সেজন্য প্রধান বিচারপতি সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষও প্রকাশ করেননি, বরঞ্চ সন্তোষী প্রকাশ করেছেন। এবং স্ট্যাটাস রিপোর্টে কি জানিয়েছে সুপ্রিম কোর্টে সিবিআই, সেই বিষয়ে একটি শব্দ সুপ্রিম কোর্ট খরচ করেনি, এবং উপস্থিত আইনজীবীদেরও তারা অনুরোধ করেছে এই বিষয় নিয়ে যেন তারা কোথাও মুখ না খোলে, তাহলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। অনেক গভীরে প্রথিত এই রহস্য সিবিআই উন্মোচন করবে। দেখবেন পরবর্তী স্ট্যাটাস রিপোর্টেই আমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। হ্যাঁ, অবশ্যই আলোড়ন পড়বে, এবং বাংলার রাজনীতিতে একটা বড় সড় বিস্ফোরণ হতেও পারে।